নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তোষণ বা তুষ্টিকরণের মাথায় হাতুড়ির বাড়ি, সেটাই গতকাল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পড়ল। নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক বলছিলেন পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যি কি সেকুলারিজম নিপাত যাবে? আমি আসবো সেই প্রশ্নে, কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছেন এক ঝলক আপনাদের একটু শুনিয়ে নেব। নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক, ধর্ম রক্ষতে রক্ষিত, হিন্দু জাগরণ হোক এবং পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে, হিন্দুদের ধর্মাচরণ স্বাধীনতা নিয়ে যারা করতে পারে, সেই প্রার্থনা আজকে এখান থেকে আমরা সবাইকে করব। গতকাল যখন দোলের দিন, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছ থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন এই কথাটা বললেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সেকুলারিজম কি সত্যি নিপাত যাবে? কারণ সেকুলারিজম তো কনস্টিটিউশনের অঙ্গ, প্রিয়াম্বলে আছে, ফলে তো ধর্মনিরপেক্ষতার বিষয়টা তো সাংবিধানিকভাবে স্বীকৃত। শুভেন্দু অধিকারী বললেই কি আর ধর্মনিরপেক্ষতা উবে যাবে? যেটা উবে যাবে, সেটা উবে যাওয়ার জায়গার চ্যালেঞ্জ হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে সিউডো সেকুলারিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষতাকে আড়াল করে এই পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন যে জাতীয় কার্যকলাপ চলে, দিনের পর দিন চলছে, স্বাভাবিকভাবে সেটাকেই কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করানো হলো। লেগেছে, আঁতেলের লাগাটা খুব স্বাভাবিক। যারা কোনোদিন প্রশ্ন করেনি এই পশ্চিমবঙ্গের মাটি থেকে তসলিমা নাসরিনকে তাড়ানোর বিষয়, সেটা কি ধর্মনিরপেক্ষতা? কোনোদিন প্রশ্ন করতে দেখেছেন সোকল্ড ইন্টেলেকচুয়ালদের, সোকল্ড যারা পোস্ট এডিট লেখেন তাঁদের দেখেছেন? কখনো দেখেছেন আনন্দবাজারকে প্রশ্ন করতে যে তসলিমা নাসরিনকে এই বাংলার মাটি থেকে কার স্বার্থে কী কারণে তাড়ানো হয়েছিল? আমি আজকে এই বিষয় নিয়ে সুনির্দিষ্ট কতগুলো তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। স্পেসিফিক্যালি যেটা বলা দরকার সেটা হচ্ছে সিউডো সেকুলারিজম, অর্থাৎ সেকুলারিজমের আড়ালে একটা ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতার গল্প চলে এদেশে, এই পশ্চিমবঙ্গে বিশেষ করে। এখন এ রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন, এ রাজ্যে সকল্ড প্রগতিশীলতা আছে, ফলত সেইটার আড়ালে যে ধর্মনিরপেক্ষতার বড়িটা পাবলিককে খাইয়ে রাখা হয়েছে, দীর্ঘদিন ধরে সেটা লালিত পালিত করা হয়েছে। কখনো প্রশ্ন করা হয়নি যে একটা সরকার কি করে তসলিমা নাসরিনকে এ রাজ্য থেকে বিদায় করে। কখনো প্রশ্ন করা হয়নি যে তসলিমা নাসরিন যখন দিল্লিতে আসছেন, যখন কেরলে আসছেন, তখন পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে তিনি যখন কলকাতার বইমেলায় আসতে চান, তখন তার পাশে দাঁড়ায় না কেন সরকার? এটা নিয়ে প্রশ্ন করেন আনন্দবাজার গোষ্ঠী, এবিপি আনন্দ কিংবা সোকল্ড ইন্টেলেকচুয়ালস। আমি গত কিছুদিন আগে তসলিমা নাসরিনের সরাসরি একটা টেলিফোনিক ইন্টারভিউ নিয়েছেন। পরিষ্কার আমাকে যা বলেছেন, বলে বিনীত গোয়েল টেলিফোনে বারবার বলেছেন আপনি রাজ্য ছেড়ে চলে যান। প্রসূন মুখোপাধ্যায় তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার, তিনি তাকে বুদ্ধবাবু বারবার বাড়িতে পাঠিয়েছেন যে আপনি ইমিডিয়েটলি বেরিয়ে যান, চলে যান, এ রাজ্য ছেড়ে থেকে চলে যান। কোনো দিন দেখেছেন সেটা নিয়ে কাউকে প্রশ্ন করতে? উল্টে আমি তসলিমার সঙ্গে কথা বলতে প্রসঙ্গে শুনছিলাম যে উল্টে যে কথাটা আমার কাছে আমাকে বিস্মিত করেছে, আনন্দবাজার এবিপি গ্রুপের যে এবিপি আনন্দ পাবলিশার্স আছে, তারা পর্যন্ত দীর্ঘদিন ধরে তসলিমার ক্ষেত্রে মুখ ঘুরিয়ে থেকেছে। কাকে খুশি করার জন্য, কাকে তুষ্ট করার জন্য, কোন বিশেষ তোষণের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছে? আমি আরও কিছু তথ্য নিয়ে আসবো, কিন্তু আজকে চলুন মাত্র কিছুকাল আগে তসলিমা নাসরিনের একটা বক্তব্য ইন্টারভিউ আমি শুনিয়েছিলাম, তার একটা ছোট্ট অংশ বিশেষ শোনাবো। প্র্যাকটিক্যালি এই অ্যাটিচিউডটাই তো এবার চ্যালেঞ্জ হওয়া দরকার। কি বলেছিলেন শুনুন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন কি ফোন করে বলেছিলেন তসলিমা আপনি দেশ ছাড়ুন, বা সেরকম কোনো ডিরেক্ট মেসেজ কি দিয়েছিল? লোক পাঠিয়েছেন তিনি বিনীত গোয়েলকে ফোন করতেন, বলছেন যে বুদ্ধবাবু বলেছেন চলে যাওয়ার জন্য। মানে কে বিনীত গোয়েল তখন কোন পদে ছিলেন? মানে যে আপনাকে ফোন করতেন? বিনীত গোয়েল তখন তিনি পুলিশের কোনো উচ্চ পদে ছিলেন? হ্যাঁ, পুলিশের কোনো ঊর্ধ্বতন। বিনীত গোয়েল কি আপনাকে সরাসরি ফোন করে বলেছেন? আপনার কাছে সরাসরি ফোন অনেকবার করেছেন। প্রসূন মুখার্জি বাড়ি এসে বলেছেন ইউ লিভ দিস চলে যান, আপনি কোথাও চলে যান, কেরালা চলে যান, দেশ ছেড়ে চলে যান, মধ্যপ্রদেশের জঙ্গল আছে ওখানে চলে যান, এই কথাও বলেছিলেন? কথা বলতেন। হ্যাঁ, মধ্যপ্রদেশে জঙ্গল আছে, চলে যান। হ্যাঁ, জঙ্গল আছে ওখানে চলে যান। তসলিমাকে সেদিনকে আমি আরো প্রশ্ন করেছিলাম, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনার রাজ্যে ফেরাটাকে, এই পশ্চিমবঙ্গে ফেরাটাকে ওয়েলকাম করছেন না? বুদ্ধবাবু বিনীত গোয়েল প্রসূন মুখোপাধ্যায়কে দিয়ে তাকে বাংলার বাইরে পাঠানোটা নিশ্চিত করেছিলেন। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে তসলিমা কেন কলকাতার বইমেলায় আসতে পারেন না?
এবং ইন্টেলেকচুয়ালদের ভূমিকাটা কি, কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, বাঙালি তো প্রগতিশীল জাতি হিসেবে চিহ্নিত, সেই বাঙালির ভূমিকাটা কি, বাঙালির ভূমিকাটা কি? আমি এই প্রশ্নটা রাখলাম আজকে এই কারণে, কারণ সিউডো সেকুলারিজমটা চ্যালেঞ্জ হওয়া দরকার। ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতাটা এই রাজ্যে বিশেষ করে চ্যালেঞ্জ হওয়াটা দরকার। আমি আজকে বলছি এই কারণে, দেখুন আমি একটার পর একটা যুক্তি আপনাদের তথ্য আপনাদের কাছে দিতে পারি। আচ্ছা বলুন তো, 2012 মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন 2011, 2012 পর এ রাজ্যে ইমাম ভাতা চালু হলো, মনে আছে আপনাদের? কত করে? প্রত্যেক ইমামকে 2,500 টাকা করে ইমাম ভাতা দেওয়া হবে, সরকার দিতে শুরু করলো। কোনোদিন দেখেছেন সেটাকে নিয়ে বাংলার সোকল্ড আতেলদের প্রশ্ন করতে? কোনোদিন প্রশ্ন করেছেন? কোনো আতেল প্রশ্ন করেছেন যে একটা সরকার কি করে ইমামদের ভাতা দিতে পারেন? কোর্টে যখন সেটা গিয়ে চ্যালেঞ্জ করলেন কেউ বা কারা, তখন ওটা ওয়াকফ বোর্ডকে দিয়ে 2,500 টাকা দিয়ে দেওয়া হলো। সেই সময় দাঁড়িয়ে যখন এ রাজ্যের কোনো পুরোহিত কোনো ভাতা পেতেন না, অনেক পরে 2018-19 সালে পুরোহিতদের ভাতার প্রকল্প চালু হলো সরকারের তরফ থেকে 1,000 টাকা। ইমাম পাবেন 2,500 টাকা, পুরোহিত পাবেন 1,000 টাকা। যেখানে দাঁড়িয়ে 8 লক্ষ রেজিস্টার্ড পুরোহিত আছে এই পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 8,000 পুরোহিতকে 1,000 টাকা করে দেওয়া। আচ্ছা এই নিয়ে কেন প্রশ্ন আসে না? কারো মনে প্রশ্ন আসে না, ইমাম যদি 2,500 টাকা পেতে পারে তাহলে পুরোহিতরা 1,000 টাকা পাচ্ছেন কি করে? কোনো ইন্টেলেকচুয়াল, কোনো আতেল, কোনো সোকল্ড এবিপি গ্রুপের মতো সংবাদ মাধ্যমকে কখনো প্রশ্ন করতে দেখেছেন? এখানেই লুকিয়ে রয়েছে সিউডো সেকুলারিজম, ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতা। এটার ব্যাপারেই তো বাঙালি, প্রত্যেকটা বাঙালি, আমি বলছি 100 জন হিন্দু বাঙালির মধ্যে 99 জনের মনের প্রশ্নটা এটা, এই ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতা কেন, কিসের জন্য এই পশ্চিমবঙ্গে? সমস্ত ধর্মের ক্ষেত্রে একটা রাষ্ট্রের ভূমিকাটা সার্বিক হওয়াটা দরকার, এবং সার্বিক যদি নাও হয়, আপনি কেন একজন ইমামকে 2,500 টাকা বরাদ্দ করবেন, একজন পুরোহিতকে 1,000 টাকা কোন কারণে বরাদ্দ করবেন? কি তার প্রেক্ষাপট, কি তার কারণ? প্রশ্ন করাটা ভুল, অন্যায়। এটাই তো চ্যালেঞ্জ হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 2026 নির্বাচনে। এটা ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতার চ্যালেঞ্জ হয়েছে এবং হওয়াটা দরকারও আছে। আমি বলছি তার মানে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটা উড়ে যাবে না, কিন্তু ধর্মনিরপেক্ষ শব্দটাকে সামনে রেখে আড়ালে যে খেলাটা হবে সেই খেলাটা বন্ধ হওয়া দরকার। এটা বলুন তো, ঈদের নামাজে রেড রোডে গিয়ে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী বলছেন হিন্দু ধর্মটা গন্ধা ধর্ম, যেটা বিজেপি হিন্দু ধর্মটা প্রবর্তন করেছে। একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এই বচন শোনার পর বাংলার সোকল্ড ইন্টেলেক্ট সমাজ কোনোদিন জিভ দিয়ে ইস কথাটা বলেছে? আপনারা শুনেছেন? কোনোদিন আনন্দবাজার এটা নিয়ে যে ভূমিকা পালন করা উচিত ছিল করেছেন? তো মানুষের মনে ক্ষোভ জন্মাবে না, যন্ত্রণা জন্মাবে না যে আমরা এই দেশ, এই ভারতবর্ষে কেন আজকে আমাদের এই কথাগুলো শুনতে হবে? যখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে আমরা এই জেলায় 70% আছি, হিন্দুরা 30% আছে, আমরা ইচ্ছে করলেই এই 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। কোনোদিন দেখেছেন বাংলার ইন্টেলেকচুয়ালরা মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল বার করেছে? দেখেছেন কেউ? এ রাজ্যের মুখ্যমন্ত্রী, শাসক দল, তার বিধায়ক হুমায়ুন কবির তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে, তাকে নিন্দে করতে, তাকে সেন্সার করতে? না, কথাটা বলা যায় না, ইউ উইথড্র ইট, ক্ষমা চাও, নিঃশর্তভাবে ক্ষমা চাও, কোনোদিন বলেছেন? এর নাম কি সেকুলারিজম? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, এর নাম কি ধর্মনিরপেক্ষতা? আমরা ছোটবেলা থেকে যে সংবিধান প্রদত্ত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এই শব্দগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি না? সেই ধর্মনিরপেক্ষতার আড়ালে একটা প্রশাসন বা একটা সরকার বা একটা রাষ্ট্রীয় যন্ত্র যদি এই কারবার চলে, তখন স্বাভাবিকভাবে সেটা যদি চ্যালেঞ্জের মুখে দাঁড়ায়, অন্যায়টা কি? আমি বলছি চ্যালেঞ্জ, এই সিউডো সেকুলারিজম চ্যালেঞ্জড। ববি হাকিম কলকাতার মহানাগরিক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায় যে চেয়ারে বসছেন, সেই কলকাতার মহানাগরিকের পদে দীর্ঘদিন ধরে ববি হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছেন। অ্যাডিশনাল পোস্ট হিসেবে তাকে নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিয়েছেন। কথায় কথায় ববি আর অরূপ পার্থ সরে যাওয়ার পর ববি হচ্ছেন তার ট্রাস্টেড লেফটেন্যান্ট। সেই ববি হাকিম যখন কলকাতার মহানগরীকে চেয়ারে বসে বা মন্ত্রিত্বের চেয়ারে বসে বলেন কলকাতার মধ্যে ওইটা হচ্ছে মিনি পাকিস্তান, বা সেই ববি হাকিম যখন বলেন যে আগামী দিন এমন আসবে 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে, সেই ববি হাকিম যখন বলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, তখন কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেন্সরশিপ দেখেছেন? কোনোদিন দেখেছেন তৃণমূল কংগ্রেস ববি হাকিমকে অ্যাকিউজ করছেন, বলছেন না আমরা সহমত পোষণ করি না এই শব্দবন্ধগুলোর সঙ্গে? তার চেয়ারটা কেড়ে নেওয়া হয়েছে, কলকাতা মহানগরীকে চেয়ার, কিংবা তার মন্ত্রিত্ব চেয়ার কেড়ে নেওয়া হয়েছে। ববি যা বলেছে অন্যায় করেছেন, এটা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেছেন?
বলেননি। এর নাম কি ধর্মনিরপেক্ষতা? আমি প্রশ্নটা করছি, এই প্রশ্নের উত্তরটা খুঁজছি। বাংলার ইন্টেলেকচুয়ালরা বলবেন না কেন তাদের একটার পর দুটো বঙ্গভূষণ দরকার, দুটো বঙ্গভূষণ পাওয়ার পর তিনটে বঙ্গবিভূষণ পাওয়া দরকার, কোনো একটা বোর্ডের দায়িত্ব নিয়ে নিলালো জ্বালানো গাড়িতে 1,10,000, 1,20,000, 1,50,000 টাকা বেতন পাওয়া দরকার, তাদের কোনো না কোনোভাবে নিজের মেডিকেল বিলটা নবান্ন থেকে রিইম্বার্স করা দরকার। আমি নাম বলছি না, আমি কোনো কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী সমাজের নাম বলছি না, কিন্তু প্রশ্নটা এই ধর্মনিরপেক্ষতা লালন পালন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বাঙালি মননে, বাঙালি চিন্তায়, বাঙালি চেতনায়, এবং দোলের দিন সেই প্রশ্নটাই তো উচ্চারিত হয়েছে। আমি খুব পরিষ্কারভাবে বলছি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি আমাকে বলছেন এটা কি বললেন শুভেন্দু অধিকারী? আচ্ছা, সিউডো সেকুলারিজম নিয়ে কদিন আপনি মশাই কথা বলেছেন? কদিন ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতা নিয়ে শব্দবন্ধ উচ্চারণ করেছেন? দায় কি শুধু একটা রাজনৈতিক দলের, বিজেপির? শুভেন্দু অধিকারী কেন, ওয়াই? কেন সংবাদ মাধ্যম সিউডো সেকুলারিজম নিয়ে সোচ্চার হয় না, কথা বলেন? আমি প্রশ্নটা করছি আপনাদের কাছে। যখন সিএএ এনআরসির বিরোধিতায় 250 কোটি টাকার রেলের প্রপার্টি ধ্বংস হয়েছিল, যখন একটার পর একটা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কাউকে জেলে পুড়ে কারোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে? হয়নি। করবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 দিন 3 দিন ধরে চুপ করে গালে হাত দিয়ে বসছেন, দেখছিলেন যে কতটা এদের খেপানো যায়। এরপর কোনোদিন দেখেছেন গত কয়েক বছরে ক্যা ছিছি করা সেই সব ইন্টেলেকচুয়ালদের একবারের জন্য বলা, যা হয়েছে সিএএ এনআরসি বিরোধিতায়, রাষ্ট্রীয় সম্পত্তি এত কোটি টাকার খরচ ধ্বংস হয়েছে, আমরা নিন্দে করছি, আমরা সিএএ এনআরসি বিরোধিতা করছি, কিন্তু আমরা এটাও নিন্দে করছি? কোনোদিন দেখেছেন গোস্বামী বাবুদের মুখ থেকে এইসব কথা বলতে শুনতে পাবেন না? কোনো ইন্টেলেকচুয়ালরা বলবেন না, আনন্দবাজার পোস্ট এডিট লিখবেন না, এডিট লিখবেন না। মানুষের মনে তো এইখান থেকে যন্ত্রণাটা হয়েছে, এদেশ তো আমারও। আমার অপরাধ কি সংখ্যাগুরু হওয়া? সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ হওয়া কি আমার অপরাধ? তার কারণ ধর্মনিরপেক্ষতা বলে একটা শব্দ কনস্টিটিউশনে স্বীকৃত হয়েছে, সেইটার আড়ালে এই ধ্যাসটামি চলবে? মানুষের মনে প্রশ্ন, যন্ত্রণা থাকে না? যন্ত্রণা আছে। বিজেপির ভোট ব্যাংক কি এমনি হয়েছে? 38-39%, কত ছিল একটা সময়? 5-6% ছিল, সেখান থেকে গ্রোথ হয়েছে কেন? মানুষের মনে যন্ত্রণা আছে। সেই যন্ত্রণা কোনো রাজনৈতিক দল যদি অ্যাড্রেস করে, তখন এই গেল ইষ্টি এ কি ধর্মনিরপেক্ষতা নিয়ে কি করছে, এটা তো ঠিক হচ্ছে না ভাই। এই ছদ্ম ধর্মনিরপেক্ষতা কিন্তু প্রশ্নের মুখে এই মুহূর্তে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো, কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে 12 ঘন্টা যখন জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল, এ রাজ্যের সরকারের ভূমিকা কী ছিল? এই সরকারের ভূমিকা তো কী ছিল সবাই আপনারা জানেন। চুপ করে বসছিল, চুপটি করে সরকার বসছিল। কোনোদিন কোনো আতেলদের কথা বলতে দেখেছেন? একটি শব্দও তারা উচ্চারণ করি, বাবা ওরা রেগে যাবে। ওয়াই? অপরাধ করেছে বাংলার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, যে তারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। শুধু ধর্মনিরপেক্ষতার শব্দটার আড়ালেই খেলা চলবে, আর আমরা বছরের পর বছর সেটা সয়ে যাব। প্রশ্ন তো আছে। আহমেদ হাসান ইমরানকে যখন জামাতি ইসলামী যোগ সম্পর্ক একজন ব্যক্তিকে যখন রাজ্যসভার সদস্য করেন একটি রাজনৈতিক দল, কোনো সংবাদ মাধ্যমে সকল এক্স সাংবাদিক, ইন্টেলেকচুয়াল সাংবাদিক, বিশ্লেষক, গবেষক, অধ্যাপক সব বসেন না? কোনোদিন চ্যালেঞ্জ করতে দেখেছেন? প্রশ্ন করতে দেখেছেন? মানুষের মনে তো প্রশ্ন এসছে, মানুষের মনে প্রশ্নটা তো অ্যাড্রেসড হয়নি। ধর্মনিরপেক্ষতার আড়ালে এই ভাঁড়ামি ভণ্ডামি চলেছে। মানুষের মনে প্রশ্ন এসছে যে রাজ্যে, সারা ভারতবর্ষে যেটা হয় না, এ রাজ্যে বাবরের নামে মসজিদ হলো কি করে? কে বাবরের নামে মসজিদ ঘোষণা করেছিল? হুমায়ুন কবির। কি তার পরিচয় ছিল? তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তারিখ কত ছিল? 2024-এর 12ই ডিসেম্বর। তারপর থেকে 2025-এর 4ঠা ডিসেম্বর, 1 বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে বলেননি না বাবরের নামে মসজিদ করা যাবে না, তুমি মসজিদ করো কিন্তু বাবরের নামে করা যাবে না বলেছেন। উল্টে আমরা কি দেখেছি? সরকারি অর্থ ব্যয় যাতে সংখ্যাগরিষ্ঠ মানুষ চটে না যায়। আমি সিঙ্গুরের টাটা কারখানাকে মেরে গুড়িয়ে ভেঙে দিলাম, আমি টাকা খরচা করে উত্তরবঙ্গে আইটি পার্কের জন্য বরাদ্দ জমিতে মহাকাল মন্দির করছি। বাবা সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমাকে ভুল বুঝো না বাবা, তোমরা ভুল বুঝো না। আমি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করছি, হিট করতে একটা ট্রাস্ট তৈরি করে। তোমরা ভুল বুঝো না, আমি দুর্গাঙ্গন করছি এতে নিউ টাউনে সরকারি টাকা খরচা করে। আমি জৈন সম্প্রদায়ের জন্যও আলাদা একটা 5 একর জমি দেখে দিচ্ছি। তোমরা আমাকে ভুল বুঝো না। এই যে সিউডো সেকুলারিজম, এই যে ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতা, এই ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতা মানুষ পছন্দ করে না। কান খুলে শুনুন, সকল ইন্টেলেকচুয়ালস, আঁতেলরা এবং বাংলার সকল এগিয়ে থাকা সংবাদপত্র না পড়লে যে সংবাদপত্র পিছিয়ে পড়তে হয়, তাঁরা পছন্দ
বুঝছেন না মানুষ। আর সেই অপছন্দের জায়গাটাই গতকাল দোলের দিন শুভেন্দু অধিকারী অ্যাড্রেস করেছিলেন। যে অ্যাড্রেসটা নিয়ে প্রশ্ন উঠেছে, আমি প্রশ্নের উত্তরগুলো দিলাম, বাকিটা পরবর্তী অধ্যায়ে দেব। অপেক্ষায় থাকবেন, চোখ রাখবেন বাংলার বার্তায় সকাল 8টায়।